শুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। সব দিক থেকে আল্লাহ যতটুকু রেখেছে, যেভাবে রেখেছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেই শুরু করছি আজকের আমাদের প্রোগ্রাম। ওয়ালাইকুম আসসালাম। তো বাজারের আমরা বেশ ভালো ভালো চিত্র দেখছি এবং খুব সুন্দর একটি বাউন্স ব্যাক। গতকালকের ক্যান্ডেল ছিল ডোজি ক্যান্ডেল, আজকে মোটামুটি একটা ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে। ওয়ালাইকুম সালাম ফারুক ভাই, আসিফ ভাই, ফারজানা আপু, রিধা রিধা, আব্দুল মতিন ভাই, আবু বাকর ভাই। তো আলমগীর ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই সবাই? ফুলজার ভাই, ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত সুন্দর একটি বাজার আমরা আজকে উপহার পেলাম, তানিয়া আপু। তো আলহামদুলিল্লাহ, যদি এটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে তবেই এ বাজারের সার্থকতা আসবে। আফরোজা পারবেন আপু, মাসুদ ভাই, ইনশাল্লাহ আগামী কালকে শুক্রবার আমাদের ইফতারের আয়োজনের অনুষ্ঠানটি হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত 91 জন আহ, আমাদের বিনিয়োগকারী ভাই বোনেরা, পরিবার, দুইটি 3-4টি পরিবার সহ অনেকের উপস্থিতি আছে। ইব্রাহিম ভাই আজকে লাস্ট মোমেন্টে পেমেন্ট করছে সন্ধ্যার সময়। তো ইব্রাহিম ভাইয়ের জরিমানা করছি 2000 টাকা, আমরা জিলাপি খাবো। ইব্রাহিম ভাই রেডি থাকেন জরিমানা দেওয়ার জন্য। আহ, মুজিবুল হক ভাই কালকে অলরেডি আপনাকে আমাদের গ্রুপে লোকেশন দেওয়া হয়ে গেছে। ইনশাল্লাহ সবাই চেষ্টা করব যার জায়গা থেকে সবাই উপস্থিতি হওয়ার জন্য। 91 জনের লিস্ট পেমেন্ট হয়ে গেছে এবং বুকিংও হয়ে গেছে। চেষ্টা করব সবাই আমরা একসাথে। হ্যাঁ, এটা ক্যান্ডেলের হিসাবটা আলাদা। সেটা আলোচনা করব, এখনই আলোচনা করব। আপনারা সবাই আসুন। জুনাদ ভাই, আব্দুল কাদের ভাই, সোহেল রহমান। তো কালকের প্রোগ্রামে ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হব, যে এটা একটা খুবই আনন্দ লাগছে, খুশির ব্যাপার। ইনশাল্লাহ আমরা সকল ভাই বোনেরা এবং অনেক পরিবার আসবেন, সবাই ইনশাল্লাহ একটা ইফতার পার্টিতে অংশগ্রহণ করব, ইফতার আয়োজনে, ইফতার মাহফিলের আয়োজন। সেখান থেকে আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা আছি, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভাই বোনেরা আছি, এবং সকলের সম্মিলিতভাবে এ বাজার থেকে যেন আমরা আমাদের অন্তত হারানো পুঁজিটা আহ, ফিরে পেতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের হারানো পুঁজিটা আসলে তখন আমাদের মনোবল একটু শক্তি বাড়বে, মনোবল হবে। তারপরেই গিয়ে আমরা হয়তোবা আহ, কিছু একটা এখান থেকে অর্জন করব। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে স্মার্ট একটি ব্যবসা হচ্ছে এই পুঁজিবাজার, স্টক এক্সচেঞ্জ বিজনেস। এই স্টক এক্সচেঞ্জ বিজনেসটা এত মধুর, মজার এবং লোভের জায়গা, মজার জায়গা, স্মার্ট বিজনেসের জায়গা, সব দিক থেকে। ওয়ালাইকুম সালাম কামাল ভাই। তো এই বিজনেসটা শুধু মজারই না, এই বিজনেসটা খুবই শিক্ষার একটা জায়গা। আর যে যত এখানে শিখতে পারবো আমরা, ততই আমরা সফলতা অর্জন করব। পৃথিবীতে এমন কোনো বিজনেস নাই আহ, যেটাতে আহ, বিভিন্ন আহ, অন্যের দ্বারস্থ হতে হয় বা বিভিন্নভাবে আহ, ক্ষতিগ্রস্ত হতে হয়। এখানেও সেম জিনিস, তবে আপনি যতটা শিখতে পারবেন, যতটা বুঝতে পারবেন, আর যতটা আপনি দক্ষ হয়ে উঠবেন, ততটাই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর এই দক্ষ হওয়ার জন্য আপনাকে মনোযোগ দিয়ে এই শিক্ষামূলক কার্যক্রমগুলো আপনাকে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে কথার ধারা, কথার মিনিংস, অর্থ বুঝতে হবে। কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, এবং কোথায় কিভাবে এক্সিট এন্ট্রি হতে হয়, সেই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই অবশ্যই
খুবই কেয়ারফুলি, এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে আমাকে প্রতিনিয়ত আহ, লক্ষ্য রাখতে হয় যে তার বাজারের মুভমেন্টটা কেমন, কোন দিকে যাচ্ছে, কি করতে চাচ্ছে, আর বাজারের সাথে সাথে আমি যে স্টকটিতে ইনভেস্ট করেছি সেই স্টকটি ফান্ডামেন্টালি কতটুকু স্ট্রং। ইনশাল্লাহ পপি আপা, কালকে আমরা আমাদের একটা আনন্দ ঘন উৎসব মুহূর্তে আমরা সবাই একসাথে হব এই রমজানের দিনে, পবিত্র রমজানের দিকে, এই যে উপবাস থেকে সবাই একত্রিত হব এবং এই যে পুঁজিবাজারের বিষয়গুলো নিয়ে, বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং আমাদের সুখ দুঃখের কথাগুলো একে অপরের কাছে আহ, আহ, একে অপরের কাছে জানাবো, গল্প করব বাজার সম্পর্কে, সেখানে যে আনন্দটা হবে এটা আনন্দটা বিশাল একটা আনন্দ। আমি চট্টগ্রামে যখন প্রোগ্রাম করেছি বা এর আগে পিকনিকে যখন প্রোগ্রাম করে পিকনিক আয়োজন করেছি, নোয়াখালীতে প্রোগ্রাম করেছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে আহ, ভালোবাসা দিয়েছেন এবং আমি আমার সাধ্যমতো যতটুকু চেষ্টা বাজারের একটা গাইডলাইন দেওয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার ভাই বোনেরা অন্ততপক্ষে ক্ষতির জায়গা থেকে এবং ম্যানিপুলেটেড জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি, সেইখানে আমাদের সবচেয়ে বড় সফলতা। এভাবে আমরা মানব কল্যাণে কাজ করে যাব, এইভাবে আমরা একে অপরের সহযোগী হব এবং এখান থেকে আমরা একটা সুন্দর সুষ্ঠু ধারাবাহিকতার একটি বাজার আমরা সৃষ্টি করব ইনশাল্লাহ। না আমাদের কাছে, আমরা কারো কাছে দ্বারস্থ হতে হবে, না আমাদের কারো আহ, 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 কারো বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যদি আমরা শিক্ষার জায়গাটাতে ঠিক মতো থাকতে পারি। ওয়ালাইকুম সালাম রাফাত ভাই। আমরা দেখেছি এই বাংলাদেশে চরিত্র মানুষের রাষ্ট্রীয় যারা ক্ষমতায় আসে বা যারা ক্ষমতার লোভ লালসা পোষণ করে, তারা আসলে আমাদের সাধারণ গরিব মানুষের বা সাধারণ মানুষের জনগণের জন্য কেউ চিন্তা করে না। আজকে এতটা বছর এই পুঁজিবাজারটা একটা লুটপাটের জায়গায়, আজও অবধি সেই জায়গাটাতেই পড়ে আছে। যেই আসে, যেই যেখানে আসে, ক্ষমতায় আসে, তারা সবাই চায় আমাদের এই জনসাধারণের রক্ত চুষে খেতে, আমাদের জনসাধারণের রক্ত চুষে খেতে আসে। আন্দোলন হয়, মিছিল হয়, মিটিং হয়, কিন্তু রেজাল্ট জিরো। কেউ আন্দোলন করে আজ পর্যন্ত সফলতা অর্জন করতে পারে নাই, বিজয় বিচার পায় নাই। তো সুতরাং আমরা যদি আমাদের নিজস্ব জায়গা থেকে, আমাদের অবস্থান থেকে আমরা যদি একটা শিক্ষামূলক জায়গা এবং একটা সচেতনতার জায়গায় যদি আহ, দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে কারো কারো কোনো দ্বারস্থ হতে হবে না। তো ধন্যবাদ রাসেল মিতা, কাতার থেকে দেখছে। আলহামদুলিল্লাহ, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, আহ, সাউথ কোরিয়া, লন্ডন, বিভিন্ন দেশ থেকে, সারা পৃথিবীর অনেক অনেক প্রান্ত থেকে আমার ভাই বোনেরা, অনেক ভাইয়েরা আমার এই প্রোগ্রামটা দেখছেন এবং এখান থেকে উপকৃত হয়েছেন এবং আহ, সৌদি থেকেও এক ভাই হাদিয়া পাঠাইছেন, কাতার দুবাই থেকেও এক ভাই কয়েকবার, দুইবার সম্ভবত হাদিয়া পাঠাইছেন। আলহামদুলিল্লাহ, এটাই ভালো লাগে ভাই, এই যে আপনাদের যে অফুরন্ত ভালোবাসা পাই। তারপরে আমাদের এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গা থেকে যে এই শিক্ষামূলক কার্যক্রম দেখছেন এবং আহ, মোটামুটি উপকৃত হচ্ছেন, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগা, ভালোবাসা এটাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, তাল্লু নিচ্ছেন, আমিও নিয়েছি, আজকেও তাল্লু নিয়েছি। তাল্লুটা ভালো হবে, খুবই দ্রুত সময় তাল্লুটা 10 টাকা চলে যাবে। আচ্ছা আসেন আমরা একটু ইন্ডেক্সের আলোচনা করি। এক ভাই বলেছেন ব্যাংকের উপরে ভর করে বাজারটা আপ হয়েছে, এটা ভালো লাগে নাই। আসলেই ভালো লাগার বিষয়টার চেয়েও বড় বিষয় হচ্ছে আমার এই পর্যালোচনার মধ্যে যেটা দেখেছি, আহ, ডিসেম্বরের অবজারভেশনে যখন বলেছিলাম যে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের একটা প্লে রোল আসবে, তো ফার্স্ট শুরু হয়েছে ইন্স্যুরেন্স দিয়ে। ইন্স্যুরেন্সটা থেমে যাওয়ার পরে ধরেছে ব্যাংক। ব্যাংক এই মুহূর্তে যেটা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটা নিয়ে আলোচনা আজকের।
আপনারা জানেন অতীতে জুন ক্লোজিং এর সময় আপনাদেরকে কিছু কিছু বিষয়ে সতর্ক করেছে যে জিনিসগুলো, সেটা হচ্ছে যে কোনো স্টক যখন একটা হাই রেঞ্জে চলে যায় এবং ডিক্লারেশন আসে, সেই এই যে রোমানিয়া থেকে এক ভাই, টিপু ভাই দেখতেছেন, ধন্যবাদ। তো এই যে প্রবাসী ভাই বোন যারা আছেন সারা বাংলাদেশের বাঙালি যারা আছেন যেখানে আছেন দেখছেন, তো আলহামদুলিল্লাহ সবার জন্য সবার উপকারের জন্য এই জায়গাটাতে দাঁড়িয়েছি। তো যে কথাটা বলতেছি, আহ, জুন ক্লোজিং এর সময়, জুন ক্লোজিং এর সময়, জি, আনোয়ার ভাই একদম খুব যুক্তিসঙ্গত একটা কথা কমেন্ট করেছেন। কমেন্ট করেছেন, আমি আনোয়ার ভাইয়ের সাথে একদম সম্পূর্ণ একমত, এবং আমি গত কয়েকদিন যাবৎ বারবার আপনাদেরকে বলে আসছি যে এইবারের ঈদটা যেন আমাদের কোনোভাবে কান্নার রোলে যেন পরিণত না হয়। সেই জায়গা থেকে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আমার জায়গা থেকে আপনাদের স্পষ্ট বার্তা দিচ্ছি এবং সতর্কতামূলক কথা বলছি। এবার সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কতটুকু সতর্ক হতে পারেন। যখন বাজার একটা আহ, পতন ঘটে, তখন কিন্তু কাউকে ছাড় দেয় না, সবকিছুই একটা আহ, বড় ধরনের ধাক্কা আসে। এবার আপনাদেরকে বলি, জুন ক্লোজিং এর সময় যখন জুন ক্লোজিং এর কিছু কিছু স্টক বা ম্যাক্সিমাম স্টকগুলো যখন একটা প্লে রোল করে আকাশচুম্বী প্রাইসে চলে গেছে বা ওভার ভ্যালু হয়ে গেছে, ঠিক সেই সময় ডিভিডেন্ড ঘোষণা আসছে। আর ডিভিডেন্ড যারা ভোগ করেছেন ওই সময়, তারা কিন্তু এখনো অবধি পস্তাচ্ছেন। তার মধ্যে আমি কয়েকটা স্টকের আপনাদের আলোচনার মধ্যে জুন ক্লোজিং দিয়েই আপনাদেরকে সেই উদাহরণটা দেখিয়ে দেব যেন আপনারা সতর্ক হতে পারেন। যেমন ধরেন আপনার টিআইএলআইএল, এই সাথে সাথে যারা এই স্টকগুলো আছে তারাও আপনারা দেখে নিতে পারবেন। টিআইএলআইএল এর আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই শেয়ারটা 94-95 টাকার লেভেলে ডিভিডেন্ড ঘোষণা আসছিল, 93 টাকার লেভেলে। তো 93 টাকা লেভেলে যখন এই যে এমডি কামাল ভাই টেকনাফ থেকে, তেতুলিয়া পাটুয়া থেকে রাসেল ভাই লাইভ দেখছেন, আসলে শুধু বাংলাদেশটা সারা ইয়ে থেকে দেখছেন। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং আত্মতৃপ্তি, যেটা মনের যে প্রশান্তি, সেটা হচ্ছে এই যে শামিমা বা একটা কমেন্ট করেছেন যে লাইভ দেখে অনেক কিছু শিখতে পেরেছেন, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তি। আত্মতৃপ্তির জায়গাটা, আপনারা যখন ভালো থাকেন এবং এখান থেকে কিছু শিক্ষা অর্জন করে কিছু অর্জন ইনকাম করতে পারছেন বা অন্তত পুঁজি সেভ রাখতে পারছেন, সেই জায়গা, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা, যাই হোক, এই টিআইএল এর সময় আমি সতর্ক করেছি যে ওভার ভ্যালু, এখানে ডিভিডেন্ড ঘোষণা করলে যারা ডিভিডেন্ড খাবে তারা পস্তাবে। আজও অবধি পস্তাচ্ছে। 90 টাকা শেয়ার এখন 46 টাকার ঘরে ঘোরাঘুরি করতেছে। হয়তো বা এখন এই বাজারের রানিং এ একটু আপ ট্রেন্ড হলেও আপনার সেই 46 টাকা আপনি পাবেন না। হয়তো সর্বোচ্চ যদি এখান থেকে ইউটার্ন আসে, হয়তো বা আপনি 50-51 টাকা, মানে 4-5 টাকার একটা গ্যাপ পাবেন। কিন্তু যে এই লেভেলটাতে যারা আটকা পড়েছেন, তারা কি সহজে বের হতে পারবেন? পারবেন না। আরো একটা ইএইচএল এর ব্যাপারেও তখন এই সতর্কটা আসছিল। এইভাবে ইএইচএল বলেন, তারপরে মতিন স্পিনিং সহ অনেক 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 স্টকের এই এই বেহাল দশা হয়েছে। তারপর আইটি সেক্টরেরও আইএসএন থেকে শুরু করে অনেকগুলো হয়েছে। এইবার আসেন আমি ডিসেম্বর ক্লোজিং এর কিছু শেয়ারের কথা বলি। যেমন ধরেন, আমি যদি বলি সিটি ব্যাংকের কথা বলতেছেন, সিআইটিওয়াই, এই মুহূর্তে সিটি ব্যাংকটা যে জায়গায় আছে, যে অবস্থানে আছে, এই অবস্থানে ওভার 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 ভ্যালু। হয়তো বা আপনার এখান থেকে 2-1 টাকা প্রফিট দিতেও পারে। এবং আমি যদি হিস্ট্রি, তার প্রিভিয়াস হিস্ট্রি দেখি, সব হিস্ট্রির মধ্যে এটা 2021 সালে সে এই জায়গাতে এসেছিল। আর এর আগে যদি আরো খুঁজি প্রিভিয়াস হিস্ট্রি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে থাকা উচিত কি উচিত না। এবার আসেন 18 সালের দিকের এই জায়গাতে 34, 33, 34, 35 টাকার ঘরটাতে হিউজ পরিমাণে সেল আছে। তো সুতরাং এখন আছে 33 টাকা। এই শেয়ারটা আর একটা দিন বা দুইটা দিন সাস্টেন করবে। একটা দিন বা দুইটা দিন, রোববার হয়তো সাস্টেন করতে পারে, নাও করতে পারে। এইখান থেকে এই যে আরেকজন আসছে, কথা না শুনে সিটি ব্যাংকই নেওয়া যাবে। কি বলতেছি শুনেন আগে কথাটা, তারপরে বলবেন। এই যে ইয়াসিন হোসেন, সিটি ব্যাংক নেওয়া যাবে কি না যাবে সেটা এটার উপরে ডিপেন্ড করে, এটার উপরে ডিপেন্ড করে। মোবাইলটা চেক করো তো।
এইখানে এটার উপরে ডিপেন্ড করে। তো সিটি ব্যাংক এইখানে যে প্রাইসটা আছে, এই যে 18 সালের দেখেন প্রিভিয়াস হিস্ট্রি থেকে আপনাদেরকে বের করে দিচ্ছি। ওয়ালাইকুম সালাম বাবু ভাই। তো আপনাকে যদি সিটি ব্যাংক কিনতে চান, আগে আমার হ্যাঁ ফলো করেন যে এইখানে যে কি পরিমাণে সাপ্লাই আছে, সেটা হচ্ছে 34 টাকা 35 টাকার ঘরে। তো এই সাপ্লাই জোনের মধ্যে আপনি কিনবেন কি কিনবেন না সেটা আপনার উপরেই ডিপেন্ড করে। গুজব আছে 45 যাবে 50 যাবে এরকম, কিন্তু আপনি গুজবের চেয়ে আপনি যদি রিয়েলিটিটা দেখতে পারেন, বাস্তব চিত্র দেখতে পারেন, তাহলে আপনি গুজবে কেন ঢুকবেন? আর গুজবে ঢুকে যদি আপনি লাভবান হন বা, সেটা আপনার নিজের দায় দায়িত্ব। সুতরাং সিটি ব্যাংকের যে জায়গাটা আমি কত সাল বের করছি, 18 সালের হিস্ট্রি বের করে আপনাদেরকে বলছি, এখানে খুবই বিপজ্জনক। তাহলে ওই যে আপনাকে টিআইএলআইএল এর গল্পটা বললাম, ইএইচএল এর গল্প বললাম, তখন এই যে এটাকে কি বলে, ওরিয়ন ইনফিউশন 585 টাকায় সতর্ক করার পরেও অনেকে ওইখানেও কিনেছেন। সুতরাং আহ, তখন ওই জায়গাতেও যারা কিনেছেন তারা বুঝতেছেন যে কি অবস্থান। এখন আমাদের যে গভর্নর পরিবর্তন হয়েছে, আপনারা দেখেছেন যে একজন ব্যবসায়ীকে গভর্নর বানানো হয়েছে, যিনি একজন খুব সম্ভবত টেক্সটাইল সেক্টরের বা এই ধরনের টেক্সটাইল সেক্টরের একজন ব্যবসায়ী। এই ব্যবসায়ীকে যখন গভর্নর বানানো হয়, তাহলে সেই বাজার বা সেই অর্থনীতি আহ, কি হতে পারে, এটা কি আপনারা অনুমান করতে পারছেন? একটা ব্যবসায়ী যখন গভর্নর হয়, ব্যাংকের গভর্নর হয়, একটা সেন্সিটিভ জায়গা, বাংলাদেশের একটা অর্থনৈতিক খাত, সেইখানে যদি আপনারা যদি ওই জিনিসটা চিন্তা করেন যে আমাদের দেশটা কারা চালাচ্ছে বা কাদের হাতে নিয়ন্ত্রিত, এই জিনিসটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের, এই যে কিছুদিন আগে ইলেকশনের আগে দিয়ে সবাই বিএনপি শেয়ার খোঁজা শুরু করছেন। তারপরে বাজার, আমি একটা পোস্ট করেছিলাম ঠিক ইলেকশনের আগে, নোয়াখালীতে যখন প্রোগ্রাম করলাম, বলেছি যে বাজার 1200-1300 কোটি টাকা যদি লেনদেন হয়, এরপরে যদি বাজারটা নেমে যায়, দেখবেন যে কি অবস্থা হয়। বেলুন ফুলানো ফুলানো বেলুন কোনোদিন টিকে না। তখন যখন এই কথাটা বলেছি, একজনে কমেন্ট করছে বাজার 9,000 যাবে, এই যাবে এই যাবে। এই যে গুজবগুলো ছড়ায়, আর অনেকে যে এইসব গুজবের কমেন্টগুলো ফলো করেন, তারাই কিন্তু বিপদগ্রস্ত হন। আমি সব সময় আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্কতা মূলক কথা বলি, যে এইসব জায়গা থেকে অন্তত আপনারা সতর্ক থাকুন। তো এই জায়গাতে যদি আপনারা গুজবে না কান দিয়ে বাস্তবের সাথে যদি আপনি মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন আপনাদেরকে বোঝাতে সহজ হবে, এবং আপনারা যদি সচেতন হন, তখন কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। এখন সিটি ব্যাংকের যে জায়গাটার কথা বলেছি, দেখেন 2018 সালের এইদিকে প্রচুর পরিমাণে সাপ্লাই আছে, তার মানে এখন আছে 33। রোববারের পরে যে এটার সাপ্লাই আসবে এবং এটা যে ডাউনে আসবে, এতে কোনো সন্দেহ নাই। এখন দেখুন আজকের যে সিটি ব্যাংকের যে ভলিউমটা হয়েছে, অবস্থানটা দেখেন, এই যে এই জায়গাটাতে যে কোনোভাবে আর আপে প্রত্যেকটা ইয়ের মধ্যে ক্যান্ডেলের মধ্যেই শ্যাডো আছে। ওই যে 18 সালের সাপ্লাই, যারা 18-19 সালে এই শেয়ারটাতে আটকা ছিল বিগ বিগ ভলিউমে, তারা তো এখন বের হবে। সংসদে অধিকাংশই এখন দেখছি আমরা ঋণ খেলাপি। সংসদে দেখছি যে আমরা একজন ব্যবসায়ী হচ্ছে গভর্নর। তো সুতরাং আমাদের জাতির কপালে কি আছে, এটা যারা অন্তত বুঝদার, মানে অন্তত আহ, দেশ এবং জাতির স্বার্থে বা দেশের পরিস্থিতি অর্থনীতি বুঝেন, তারাই বুঝতে পারবেন যে আমাদের ভাগ্যে কি আছে। আসলে আমরা অভাগা জাতি, কিছু করার নাই। তো যার কারণে বলছি, আমাদের সচেতনতা আমাদের জায়গা থেকে যদি ঠিক না রাখতে পারি, এদের ম্যানিপুলেশনের মধ্যে পড়ে গেলে আপনার আমার অস্তিত্ব থাকবে না, যা এটা প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা হারিয়ে আসছি, দেখেছি। সুতরাং এই জায়গা থেকে বলছি যে আপনাদেরকে, এই ডিসেম্বর ক্লোজিং এর যেগুলার ঘোষণা আসবে, তার মধ্যে কিছু কিছু পজিটিভ দিক যদি খুঁজে বের করতে পারেন, আপনারা যদি পজিটিভ কিছু খুঁজে বের করতে পারেন, তখনই হয়তো বা আপনারা গেইন করতে পারবেন, অর্জন করতে পারবেন। যেমন ধরুন, আমি একটা স্টকের কথা 21 টাকার ঘরে বলছিলাম, উত্তরা ব্যাংক। এই উত্তরা ব্যাংকটা
ব্যাংকের মধ্যে আমার একটা ভালো অবস্থানের জায়গা বলছে, এই যে গত কিছুদিন আগে বলছিলাম যে এটা 26-27 টাকা যাবে, গেছে আলহামদুলিল্লাহ। গতকালকে সম্ভবত গতকালকের আলোচনাও মনে হয় উত্তরা ব্যাংকটা এসছিল বা এর আগের দিন এসছিল। তো দেখেন আজকের যে ভলিউম সেই 21 টাকা থেকে 26 টাকা। এখন কেন এই ভলিউমটা এখানে দেখেন, প্রিভিয়াস হিস্ট্রিতে একটু যান, এই যে দেখেন এখানে প্রচুর সাপ্লাই কত সালের, 24 সালের এই সময়টা, 24 সালের ফেব্রুয়ারিতে এখানে হিউজ পরিমাণে সাপ্লাই স্টক আটকা ছিল, সেখান থেকে রিলিজ হয়েছে অনেকে আজকে। আবার এদিকে এই যে এটা 22 সালের দিকে এইদিকে প্রচুর সাপ্লাই আছে উত্তরা ব্যাংকটা। তো সুতরাং প্রত্যেকটা ব্যাংকের যে পরিমাণ গ্রো হয়েছে বা যেই জায়গায় আছে, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জায়গা, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জায়গা। আবার এদিকে যদি আমরা ইন্ডেক্সটাকে ফলো করি, দেখেন আমরা আমরা এই বাজারে আমরা যেভাবে বিজনেস করি, আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় কোথায় গেলে, বাজারে গেলে আমরা স্থির থাকতে পারি না। এবং আমাদের ক্যাশ কোডে, আমাদের কোডে যদি টাকা রাখি তখন আমাদের হাত চুলকায় যে ওই শেয়ারটা বেড়ে গেল কেন কিনলাম না, বা ওই শেয়ারটা এই হলো সেটা হলো কেন ধরলাম না। এই জিনিসগুলোর মধ্যে যখন আমরা পড়ে যাই তখন কিন্তু একটা ভুল ডিসিশন নিয়ে ফেলি। পজিটিভ যদি কিছু থাকে তখন হাই রেঞ্জেও, যেমন পেনিনসুলার সময় আপনাদেরকে একটা পজিটিভ সাইন দেখাইছিলাম, সে 11 টাকা থেকে আজকে 22 টাকা। আবার আহ, ইসলামী ফাইন্যান্সের একটা পজিটিভ দিক দেখাইছিলাম, সেটা এখনো পর্যন্ত যে পজিটিভ সাইন আছে, এই পজিটিভ সাইনে বলতেছে যে এই ইসলামী ফাইন্যান্সটা 18-19 টাকা, 17-18 টাকার দিকে যাওয়ার জন্য খুবই প্রস্তুত হয়ে আছে। আচ্ছা, আবার তাল্লু স্পিনিংটার ব্যাপার বললাম, এই তাল্লু স্পিনিংটা মোটামুটি বেশ সময় ধরে একটা জায়গা থেকে একটা ভালো মুভমেন্টে চলে আসছে। আজকে তাল্লু স্পিনিং এর একটা এই যে হিস্টোগ্রামের বারটা গ্রিন হওয়া শুরু করেছে, দেখছেন? দীর্ঘ একটা সময় ধরে সে কারেকশন কালেকশন যা কিছু বলেন এই জায়গাটাকে ফুলফিল করে ফেলেছে। রোববারে আল্লাহ যদি বাঁচায়, এটা যদি আমরা সবাই যদি দেখি, মোস্তফা ভাই একটু ভলিউমটা আপনার মোবাইলটা একটু চেক করে, হয়তো বা নামাজের সময় সাইলেন্টে রেখেছেন, সবাই শুনতে পাচ্ছে সুন্দরভাবে। তো আপনি একটু মোস্তফা ভাই আপনি একটু একটু মোবাইলটা চেক করুন প্লিজ। তো তাল্লু স্পিনিং এর এই গত 2টা দিনের যেই আহ, অবস্থান, এতে বুঝাই যাচ্ছে যে আশা করা যায় আমরা অচিরেই 10 টাকার ঘরটা ঢুকে যাব। একটা জায়গা আছে এখানে, এই জায়গাটা এটা কিন্তু খুবই হালকা জায়গা, কিন্তু মূল যে সাপ্লাই জোনটা, আরেকটা জায়গা দেখেন এটাও পার করে ফেলেছে আলহামদুলিল্লাহ, এইটাও পার করে ফেলেছে। এটা কত সালের, 21 সালের এই জায়গাটাতে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, 21 সালে এই শেয়ারটা, মানে 20 সালে এই শেয়ারটা 2 টাকা 40-এ আসছিল। 2 টাকা 40-এ যখন আসছিল তখন আমার নজরে আসে না, কিন্তু যখন এই জায়গাটাতে আমি এন্ট্রি দিয়েছিলাম, এই 8 টাকা 20 পয়সা 10 পয়সার সময় এন্ট্রি দিয়েছিলাম, তখন কিন্তু আমি 12 টাকা 12.5 টাকা আমি সেল করেছিলাম এই শেয়ারটা, আমার মনে আছে স্পষ্ট। কিন্তু আমি বিক্রি করার পরও 16 টাকায় গিয়েছিল, 16 টাকা 40 পয়সায়। এই ক্যান্ডেলটাতে কত লক্ষ শেয়ার ট্রেড হয়েছে আমি আপনাদেরকে মুখস্থ বলে দিই। সেদিন 58 লক্ষ শেয়ার ট্রেড হয়েছিল, সেদিন 58 লক্ষ শেয়ার ট্রেড হয়েছিল। তখন আমার এক ভাইয়ের কাছে হিউজ কোয়ান্টিটি ছিল, ফোন করে বললাম যে দাদা এই শেয়ারটা এইখানে ডেলিভারি যাচ্ছে, আপনি কি করবেন ডিসিশন নেন। কিন্তু উনি লোভে পড়ে গেছেন, বলা হয়েছিল অনেক দূর যাবে, বাট সে অনেক দূর এমন জায়গা আসছে 4 টাকা চলে আসছে। তো উনি তো ধনী মানুষ, শেয়ারগুলো রেখে দিয়েছেন, আরো কিনে অ্যাভারেজ করেও ফেলেছেন। তো এখানে যেই তাল্লুটা এখন যে পজিশন আছে, স্পষ্টতই দেখছি যে রোববার থেকে এটা একটা ভালো ইউটার্ন আসবে। ইউটার্ন আসলে এটা মিনিমাম 10 টাকা থেকে 11 টাকার দিকে গিয়ে সাপ্লাই দিবে, 10 থেকে 11 টাকার দিকে সাপ্লাই দিবে, মিনিমাম 10 টাকার ঘরটাতে সে ঢুকে যাবে উইদেন শর্ট টাইম এটা তাল্লুটা 10 টাকার ঘরে ঢুকে যাবে ইনশাল্লাহ। এবং সেখানে গিয়ে বেশ কিছুদিন একটা প্লে রোল করবে বা থাকবে। আরো একটা বিষয় আছে, আপনারা জানেন যে তাল্লু স্পিনিং এর 59 লক্ষ শেয়ার আইসিবির কাছে আছে 26 টাকা 30 পয়সা করে। এটার অনেক পজিটিভ কিছু আছে যদিও। ওয়ালাইকুম সালাম। আহ, অনেক ভালো কিছু আসবে ধীরে ধীরে। আর এটার
প্লে মুডের যে জায়গাটা, এটা কিন্তু আমার একটা বিচার বিশ্লেষণ আছে লং টার্মের জন্য। আমার কাছে কিছু স্টকের লং টার্মের হিসাব আছে। আমার কাছে এই তাল্লু স্পিনিং এর একটা লং টার্মের হিসাব আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বলি আমার আমার যেটা হিসাব। এটা টুডে টুমরো কিন্তু 45 টাকা থেকে 48 টাকা যাবে এই তাল্লু। হয়তো বা 6 মাস 1 বছর বা 2 বছরও লাগতে পারে, বাট এটা যাবে ওইখানে কোনো একটা সময়। যেমনটা আমি বিচ হ্যাচারির সময় আমি 13 টাকার সময় আমি এই বিষয়টা যখন শুনলাম যে এটার একটা প্লে রোল হবে, বা আমিও নিজে হিস্ট্রি জেনে শুনে দেখলাম, তখনই দেখলাম যে এটা 126 টাকার হিসাব ছিল বিচ হ্যাচারি। সেটা কিন্তু ফুলফিল করছে 2 থেকে 2.5 বছর সময়ের মধ্যে। এই সেম তাল্লুটা আরো একটা সময় আসবে, এটা একটা বড় ধরনের প্লে হবে। কেননা আইসিবির কাছে যে যে কোনো শেয়ার থাকে, ওইটা এত পরিমাণে পেইন দেয়, এত পরিমাণে পেইন দেয়, আবার যখন গেইন দেওয়া শুরু করে। এর মধ্যে হিস্ট্রিক্যাল কয়েকটা স্টকের কথা বলি। তার মধ্যে একটা আছে বিকন ফার্মাটা 14 টাকা থেকে 400 টাকা নিচে। তারপরে এই জাতীয় অনেক 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 শেয়ারের হিস্ট্রি আমার কাছে আছে, যেগুলোর ফিউচার লং টার্মের জন্য ভালো। তার মধ্যে এই তাল্লু একটা। এখন আবার যেটা বলছি পেনিনসুলার কথাটা, টুডে টুমোরো আপনারা এই পেনিনসুলাটাও বিশাল একটা লং টার্মে, যেমন আমি আমার একটা পোর্শন শেয়ার আমি রেখে দিয়েছি অন্তত 1.5 বছর 2 বছর পরে হলো আমার যে লক্ষ্যমাত্রা আছে সেখানে আমি সেল করব ইনশাল্লাহ। এটা আমার প্রতিজ্ঞা করে ওটা ব্লক করে রেখেছি 12 টাকার শেয়ার। আমি আজও অবধি সেল করি নাই, কারণ আমার এত এত প্যারা নাই বা এত টেনশন নাই, কারণ আমার ভাগে হচ্ছে শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম, তিনটা টার্মের ভিতরে আমার বিজনেস। লং টার্ম, মিড শর্ট টার্ম, মিড টার্মের ভিতরে চলছে। হ্যাঁ, এই অঞ্জন তোমাকে এই এই পেনিনসুলার কথা বলতেছি। তো আজও এই জায়গাতে আমার কিনা বেচার ভিতরে আছি। আমার যে প্রিয় ভাই বোনেরা আমার সাথে পার্টনারশিপে আছেন, তাদের বেশ ভালো আলহামদুলিল্লাহ, প্রতি আপ অ্যান্ড ডাউনের ভিতরে চলছে প্রফিট টেকিংটা। এই পেনিনসুলাটাও আমার যে জায়গা, এই যে খুবই সুন্দরভাবে যে জায়গাটাতে আছে, দেখেন আপনাদেরকে একটু খেয়াল করেন, একটু বড় করেই দেখাই তাহলে বুঝতে পারবেন, একটু ভালো করে ফলো করেন। অনেকের বাসায় টিভি আছে, টিভিতে আপনারা স্ক্রিনের মধ্যে যদি এটা আমার এই এই লাইভটা দেখেন তাহলে একদম বড় করে দেখতে পারবেন। আর যাদের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল তো সবার কাছে আছে, সবাই দেখতে পারেন। এই জায়গাটাকে কভার আপ করার জন্য এখন এই জায়গাতে বেশ কিছুদিন কয়বার হিট করছে দেখেন, আপনাদেরকে দেখাই। একবার, দুইবার, তিনবার, চারবার, 5, 6, 7, 8বার এখানে হিট করা শেষ। এটার এই যে এইখান থেকে আমি যদি এটার হিস্ট্রি ধরি, জানুয়ারির 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 21 তারিখ থেকে, 21শে জানুয়ারি থেকে আজকে হচ্ছে কয় তারিখ, 26শে ফেব্রুয়ারি, এই টাইমটা পর্যন্ত সে বারবার হিট করে এই জায়গা ঘোরাঘুরি করতেছে। আর হিটটা করে ঘোরাঘুরি করতেছে কেন, এর ভিতরে অনেক নিচেও আসছিল, একবার 21 টাকা 20 টাকার ঘরেও আসছিল, কিন্তু অলমোস্ট এই জায়গাটা ক্লিয়ার করে ফেলে গেছে অলরেডি। এইবার যেটা হবে, সে এই জায়গাটা ব্রেকআউটের জন্য ফুল প্রিপারেশন নিয়ে আছে, এই জায়গাটা ব্রেকআউট করার জন্য। এইটা যখন ব্রেকআউট হবে, অন্তত 25 টাকা 26 টাকা দিকে যখন যাবে, তার গন্তব্য হবে এই 27 টাকা 28 টাকার ঘরটাতে। এটাও আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আরেকটা হচ্ছে পেনিনসুলা। এবার আসেন আরেকটা কথা, যেটা বললাম যে পেনিনসুলার আরেকটা সাইড, মানে আরেকটা যে স্টকের কথা আপনাদেরকে 6 টাকা থেকে আলোচনায় আনছি, ISLAMIC, ইসলামিক ফাইন্যান্স। এই ইসলামিক ফাইন্যান্সের বিষয়ে বিস্তর আলোচনা করেছি আপনাদের সাথে। সেই বিস্তর আলোচনায় এই ইসলামিক ফাইন্যান্সটা এই পেনিনসুলার মতন আরেকটা স্টক। এই স্টকটাও তার ধারাবাহিক উত্থানের ধারাবাহিকতাটা দেখেন, সে এভাবে উপর দিকে যেতে থাকবে। কোন পর্যন্ত যেতে থাকবে সেটা আমরা প্রিভিয়াস হিস্ট্রি থেকে বের করে আনতে পারবো। এই যে জায়গায় 12 টাকা দেখেন, তার ধাপটা কি, 6 টাকার ঘরে আমরা এটাকে নজরে আনছি। 6 টাকা থেকে 8 টাকার ঘরে একটা ধাপ ছিল, 8 টাকা থেকে 9 টাকা 9.5 টাকার একটা ধাপ ছিল, 9.5 টাকা থেকে 10 টাকার ঘরে একটা ধাপ ছিল, 10 টাকা পার করে এখন 12 টাকার ঘরে সে এই ধাপটা ক্লিয়ার করতেছে। এই ধাপটা কোথায় ক্লিয়ার করতেছে, একটু আসেন আমরা এই প্রিভিয়াস সাইডে যাই। দেখেন প্রিভিয়াস সাইডে যখন যাই, তখন দেখি যে এই যে জায়গাটা অলমোস্ট
ক্লিয়ার করে ফেলেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এই ইসলামী ফাইন্যান্সের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে 1390 থেকে 14 টাকা 15 টাকার ঘরটা। তাহলে আমরা আমাদের সেফ সেফ জায়গাতে যদি আমরা থাকি, সেফ স্টকগুলোতে থাকি, আমাদের ভয়ের কি আছে? আমরা যদি একটু যেমন এই ধাপগুলাতে যারা আমরা বেচা কিনা করছি সবাই প্রফিট পাইছি না? রাইট, রাফি হাসান ঠিক। অলরেডি 12 টাকা ক্রস আজকে ক্লোজ দিয়ে ফেলেছে, একটু উপরের দিকে যাবে। এরপরে আসেন আরেকটা শেয়ার আইবিপি। আইবিপি আইবিপিটাও দেখুন, ইন্দো বাংলা ফার্মা। এই ইন্দো বাংলা ফার্মা সেপ্টেম্বরে যখন বাজার কারেকশন মুডে চলে যায়, তখন কিন্তু আমি এই জায়গাতে কারেকশন মুডে যাওয়ার আগে আগে সেপ্টেম্বর বলতে জুলাই অগাস্ট মাসের শেষ অবধি এই ইন্দো বাংলা ফার্মাটার এই কালেকশনটা দেখে, একটা প্যাটার্ন দেখে আমি তখন বলেছিলাম এই শেয়ারটা 18 টাকার দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাট বাজারের সিচুয়েশনের কারণে এটা ডাউনে চলে আসছে। তো বাজারের সিচুয়েশনের সাথে তো আমাকে একটু ধৈর্য রাখতে হবে। দেখেন আমার স্টকগুলো সেই 6 মাস পরে হলো আপনাকে ফিডব্যাক দিয়েছে কিনা বলেন? এই স্টকগুলো দিয়েছে, কিন্তু কিছু কিছু শেয়ারের যে অস্তিত্ব হারাইছে, তার অস্তিত্ব হারানোর মধ্যে কয়েকটা শেয়ার দেখা, যেমন খান ব্রাদার্স। এই যে কেবিপি, এই খান ব্রাদার্স কি আপনাদেরকে সেই আমি 100 টাকার উপরে যখন আপনাদেরকে সতর্ক করেছি, সেই যে নামা শুরু হয়েছে আর কি উঠছে? এখনো যদি উঠে সেই আপনার 100 150 টাকা যাবে না ভাই, ওই জায়গায় যাবে না। গতকালকে খান ব্রাদার্সের আলোচনায় আনছিলাম আর আমি পজিটিভ বলছি যে এই শেয়ারটা একটা ইউটার্ন আসবে। দেখেন ইউটার্ন আসছে। আজকের যে ভলিউম হয়েছে যাদের কাছে খান ব্রাদার্স আছে, দুঃখিত ভাই আপনার এই যে ভাই আহ, দীপন ভাই আজকে অলরেডি 91 জনের লিস্ট করে, আচ্ছা ঠিক আছে, আপনি করেন, আমাকে একটা ইনবক্সে নক দিয়ে রাখেন জামান দীপন ভাই। আমি চেষ্টা করব আপনাকে, আপনার ওই যে আমার বিকাশ নাম্বার দিয়ে দেব, আমি চেষ্টা করব আপনাকে ওই গ্রুপে অ্যাড করে কালকে পিকনিকে অ্যাটেন্ড করানোর জন্য। জামান ভাই আপনি আমাকে একটা ইনবক্স করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে যাদের কাছে খান ব্রাদার্স আছে, আমি একটা আপনাদেরকে পরামর্শ দিব। সে পরামর্শটা এবার আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কি করবেন না করবেন সেটা। সে পরামর্শটা হচ্ছে, খান ব্রাদার্স আগামীকালকে কিন্তু ডেলিভারি চলে যাবে। কেন চলে যাবে? আজকের যে ভলিউমটা মোটামুটি ওভার। তো যদি আগামীকালকে ডেলিভারি কোথায় দিবে সেই জিনিসটা যদি আপনারা আহ, আমি যদি একটা মেজারমেন্ট করি, 56 থেকে 56 টাকা, 56 আহ, 56 থেকে 57 এর ভিতরে, 56 থেকে 57 এই জায়গায় একটা ট্রেড সকালবেলা হলে সেখান থেকে আবার ছেড়ে দেওয়ার সম্ভাবনা 99%। 99% এই জায়গাটাতে সাপ্লাই জোনের হিসাব আছে। আক্তার হোসেন ভাই ওয়ালাইকুম সালাম। তো সুতরাং এই খান ব্রাদার্সটা আপনাদের একটা, এই 150 টাকা থেকে সতর্ক করার শেয়ার নামতে নামতে কততে আসছিল? 40 টাকা। তো 40 টাকা থেকে এখন একটা ব্যাক করছে বাজারের তালে তালে। তো সেই তালে তালে যদি হয়, আপনি 56 থেকে 57 টাকার উপরে এটা আশা করাটা বোকামি হবে এই মুহূর্তের জন্য, কেননা ভলিউমটা ওভার। আর একান্ত যদি কোনোভাবে বাজারটা ওইভাবে সাপোর্ট নাও পেতে পারে, আমার কাছে একটা যেটা মনে হচ্ছে ওইভাবে পাবে না। ওই যে এক ভাই বলছেন যে ব্যাংকের উপরে ভর করে যে ক্যান্ডেলটা করেছে, আসলে এটাই আমার কাছে ভালো লাগছে না। এই ক্যান্ডেলটা আমার কাছে কোনোভাবে ভালো লাগছে না। সুতরাং এই খান ব্রাদার্সের ব্যাপারে এইবারও বললাম যে কি করা উচিত। আচ্ছা, এরপরে আসেন আরেকটা শেয়ারের কথা বলছিলাম, এআইএল। সেই তাও 60 টাকার ঘর থেকে সতর্ক করেছিলাম এআইএলটা। কেন এগুলা আপনাদেরকে আবারও স্মরণ করায় দিতে চাই, বাজারের যে অবস্থান সেই জায়গা থেকে আপনাদেরকে কথা বলতেছি যে আপনারা যদি কিছু ভালো স্টকের মধ্যে থাকেন, বাজার পড়লেও আপনাদেরকে রিকভারি দিবে। দেখেন এআইএলটা সেই 60 টাকার ঘরে আমি সতর্ক করার পরে এই যে নামা শুরু হয়েছে, 24 টাকা পর্যন্ত নামছে। তো এই শেয়ারটা কি আর আগের জায়গায় যাবে? যাবে না। এইবার আসেন কোন শেয়ারগুলো যায়। আমি যে আপনাদেরকে ভালো স্টক চোখের সামনে দেখাই, অনেকে আমার সমালোচনা করেন যে শুধু আপনার এই স্টকগুলো দেখাই, বা আমার স্টক না ভাই, আমি চাই আপনারা সেফ জায়গায় থাকেন। এই কনফিডেন্স ইভেন্ট, ফাতেমা পা কে আছেন আজকে লাইভে?
যদি থাকেন একটু জানাবেন। ফাতেমা আছেন, ফাতেমা আপা আছেন, তারপর আমার বোরহান ভাই আছেন, বোরহান উদ্দিন ভাই আছেন, তারপরে অনেকে জানেন ঘটনাটা, পপি আপা তো রাজসাক্ষী আছেন। সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্টটা। এই কনফিডেন্স সিমেন্টটাও এই বাজারটা কারেকশনের আগ মুহূর্তে বলেছিলাম বেশ ভালো অবস্থান। কোথায় বলেছিলাম আমি? তখন ছিল, এই দেখেন আমি আপনাদেরকে বলি, এই 60 টাকার ঘরে বলার পরে শেয়ারটা 63, 64, 65, 66 টাকা পর্যন্ত গিয়েছিল। তখন আমি বলেছিলাম এই শেয়ারটা 70 টাকার ঘরে যাবে। কখন বলেছিলাম? সেপ্টেম্বর মাসের এই টাইমটাতে, এই যে সম্ভবত 26শে অগাস্ট বা 27শে অগাস্ট, এই টাইমটাতে আমি এই এই কনফিডেন্স সিমেন্টের বলেছিলাম কনফিডেন্টলি আপনারা এই শেয়ারটাতে চয়েজে রাখতে পারেন। কেন বলেছিলাম? তখন আলোচনায় আসছিল এই 70 টাকার ঘরটা 60 টাকা থেকে 70 টাকা বা আরেকটু উপরেও যেতে পারে, এটা বলেছিলাম সেপ্টেম্বরে। কিন্তু বাজার চাপের কারণে শেয়ারটা পড়ে গেছিল। কোথায় আসছিল দেখেন, আপনারা দেখেন, 45 টাকা 43 টাকা পর্যন্ত আসছিল। তাহলে 60 টাকার শেয়ার 65 টাকা যারা কিনছিলেন, তারা অধৈর্য হয়ে অনেকে আমাকে অনেক কথা বলেছেন যে আপনি বলছেন কনফিডেন্ট শেয়ার, কনফিডেন্টলি দেখা যায়, নেওয়া যায়, বা এই ধরনের আলোচনা করছেন, কিন্তু বাজার তো সাপোর্ট করে নাই রে ভাই। তো বাজার সাপোর্ট না করাতে কি হয়েছে? শেয়ারটা চলে আসছে কোথায়? 43 টাকা বা 44 টাকার ঘরে। বাট যারা ধৈর্য ছিল, যেমন আমার এই যে ফাতেমা আপা, ফাতেমা আক্তার আপা, উনি তখন কিনেছিলেন সম্ভবত 60-61 টাকা করে, পরে অ্যাভারেজ করে 58 টাকা কস্টিং নিয়ে আসছেন, বা আর একটু নিচে আসছেন। তো ওনাকে বলছে আপনার ধৈর্য ধরেন, আপনাকে আপনার রিটার্নটা দিবে, লসে বিক্রি করার কোনো প্রশ্নই আসে না। আজকে সেই শেয়ারটা উনি অবশ্য রাখতে পারে না সম্ভবত। আমাকে যখন আলোচনা আনছে, আমি বলছি যে দীর্ঘ সময় ধরে রাখছেন, এইদিকে সাপ্লাইও আছে, চিন্তা ভাবনা করেন যদি টাকা, আমি লাইভের মধ্যেই বলেছিলাম যে এখানে আপনি অন্তত যেহেতু 6টা মাস অপেক্ষা করছেন, আজকে একটা পোস্ট করেছি দেখেছেন যে আমাদের ধৈর্যটা তখনই হারাই যখন আমাদের সুফল আসবে, সুফল আসে। কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। আমরা তখনই ধৈর্য হারাই যখন আমাদের সুফল আসা শুরু করে। ঠিক এই কনফিডেন্স ইভেন্টটার ব্যাপারে একই জিনিস ঘটেছে। দেখেন আজকে ওই যে আমার সেই সেপ্টেম্বরের আলোচনা যেটা করতেছে 60-70 টাকার ঘরে, আজকে ঠিকই 70 টাকার ঘরে চলে আসছে। আগামীকালকে এটা কমপ্লিটলি সাপ্লাই হবে এবং ডাউনে চলে আসবে। এই গেল ভালো শেয়ারের গুণাগুণ। রাইট। এই ভালো শেয়ারের গুণাগুণগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন খারাপ শেয়ার আর ভালো শেয়ার আপনাকে বুঝতে হলে অবশ্যই কোম্পানির ভিতরগত তথ্যপাত্র এগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনারা এখান থেকে কিছু অর্জন করতে পারবেন। এখন ধরেন একটা শেয়ার, এই যে ঢাকা ডাইং এর কথা আমি উদাহরণ এক্সাম্পল দিয়ে বলি, এই যে সাইফুল ভাই বলতেছে ঢাকা ডাইং এর কথা। এই ঢাকা ডাইংটা অ্যাকচুয়ালি বন্ধ একটা কোম্পানি, এটা সবাই জানে। ঢাকা ডাইং এর কোনো কাজ নাই। মাঝখান দিয়ে 21 সালে তারা কিছু বন্ধু বান্ধব মিলে এটারে একটা প্লে রোল করার জন্য এটারে ইউটার্ন করাইছে। এই যে বোরহান ভাই ঠিক বলছেন, এই বোরহান ভাইয়ের যে কমেন্টটা, বোরহান উদ্দিন চৌধুরী ভাই, উনি সাক্ষী। উনি একদম, আমি অনেকবার বলেছিলাম কনফিডেন্টলি নেওয়া যায়, কিন্তু বাজারের কারণে, বাজারের পরিস্থিতির কারণে, ইনস্টিটিউটের সেল প্রেশারের কারণে শেয়ারটা নেমে গেছে। কিন্তু আজকে 6 মাস পরে হলেও আপনাকে আপনার রিটার্নটা দিয়েছে উইথ প্রফিট। এম আই রাইট? লাভ সহ আপনাকে প্রফিট, এই কনফিডেন্স সিমেন্টটা আপনাকে রিটার্ন দিয়েছে যারা ধরে রেখেছেন। আচ্ছা, এই ঢাকা ডাইংটা বন্ধ কোম্পানি কত নাম ছিল? এই যে 15-16 টাকার ঘরে বা আরো নিচেও ছিল এটা, সেখান থেকে 15-16 টাকা থেকে যে একটা গেম করেছে এই যে বাজারকে। কেন? ওই যে বিএনপি শেয়ার করে করে সবাই কিনছে, ধরা খাইছে, এখন আমার লাইভে এসে বলতেছে ভাই ঢাকা ডাইং দেখেন। তাহলে আপনি যে শেয়ারটাতে, যারা 21 টাকা, আরো একটা ছেলে স্টুডেন্ট আমাকে বলছে ভাই আমি আপনার ছোট ভাই, একটু বলেন। তা আমি বললাম ভাইয়া এটা বলে তো লাভ নাই, বুঝতে হবে যে আমি কোথায় ইনভেস্ট করতে যাচ্ছি, বুঝতে হবে যে আমি কোন লেভেলে কোন স্টকে ইনভেস্ট করতে যাচ্ছি। তো সেই জায়গা থেকে যদি আমরা ভুল ডিসিশন নেই, তাহলে এটা কি বাজারের দোষ না আমার দোষ? প্রশ্নের উত্তর দেন আপনারা। যদি আমরা ভুল ডিসিশন নেই, সেটা কি বাজারের দোষ নেই নাকি আমাদের দোষ? তো এই যে ডাক্তার আমিন ভাই চলে আসছেন। তো আগে নিজের দোষটা দেখি, আমি কোথায় কোন স্টকে কোন রেটে নিছি। কনফিডেন্স সিমেন্ট একটা বাংলাদেশের মধ্যে সিমেন্ট সেক্টরের মধ্যে একটা নামকরা কোম্পানি।
এমআই সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, এগুলো খুব নাম, আকিস সিমেন্ট, এগুলো মানে কনফিডেন্ট, খুব ভালো স্ট্রং ফান্ডামেন্টাল। আপনি যে যে রেটেই কিনেন না কেন, কোনো না কোনো সময় আপনাকে রিটার্ন দিবে। আর আপনি যদি আজে বাজে কোম্পানি উচ্চ মূল্যে কিনে থাকেন, উচ্চ মূল্যের শেয়ার কিনে থাকেন, তাহলে ধরা খেলে তো আপনার অস্তিত্ব থাকবে না। সুতরাং আমি যে স্টকগুলো আপনাদেরকে সবসময় আলোচনায় আনতে চাই, সেগুলোর ফান্ডামেন্টালি বেজ আছে। দেখেন, উপজেলাটা আমি বলেছিলাম তখন ভালো হবে, ভালো হওয়ারই ছিল, কিন্তু তাদের যে ইউপিজি, এই শেয়ারটা কেন খারাপ হয়েছে এটার ব্যাখ্যাটাও আপনাদেরকে আমি দিয়েছি। যে এই শেয়ারটার যে আহ, সরকারের কাছে যে পাওনা টাকাটা, সেটা কিন্তু তারা বন্ড আকারে দিয়েছে, বন্ড দিয়েছে, টাকা ক্যাশ দেয় নাই, যার কারণে তাদের একটু প্রবলেম হচ্ছে। আশা করি এখন নতুন একটা সরকার আসছে, এটার একটা পরিবর্তন আসবে, আর শেয়ারটা খুবই ফান্ডামেন্টাল, 65% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া শেয়ার নিচে আসছে। তো আরেকটু যদি ধৈর্য রাখতে পারেন আপনারা, আপনাদেরকে এই এই ইউপিজিএলটাও আপনাদেরকে রিটার্ন দিবে। কেউই, আপনারা এখানে আটকা থাকবেন না। এই 143-140-এর ঘটনা, 45-এর যারা আটকা আছেন, কোনো না কোনো সময় আপনাদেরকে উইথ প্রফিট দিয়ে যাবে। এই যে ওয়াহিদ বিন আলী চলে আসছে। ভালো, এটা একটা ভালো ডিসিশন হয়েছে। আমি তখন কয়েকটা স্টকের কথা বলছি, এগুলা থেকে লস রিকভারি করে আসবে। যেমন ইসলামী ফাইন্যান্সটা তখন 11 টাকার ঘরে, ইসলামী ফাইন্যান্সটা এখন 12 টাকা, 1 টাকা রিকভারি অলরেডি হয়ে গেছে, এবং কোয়ান্টিটি 21 টাকা, 18 টাকা সেল করে যেই টাকাটা পেয়েছে, এখানে কোয়ান্টিটি আরো বেশি। এটা 1 টাকা গ্যাপ, মানে ওইটার 1.5 টাকার গ্যাপের সমান। ক্যালকুলেশন করতে হবে আমাকে এই বাজারে অনেক কিছু। এবার আসেন আরডি ফুডের কথা বলেন। 19 টাকা থেকে গলা ফাটাইছি, আরডি ফুডটা এখন কোথায় আছে? আরডি ফুডটা শুধু কোথায় আছে না, এটার ফিউচার কোথায় যায় দেখেন। এই আরডি ফুড, রংপুর ডেইরি যেটা, এই আরডি ফুডটা যে জায়গা আছে, এইখান থেকে ধীরে ধীরে এই শেয়ারটা আপনাদেরকে 24 থেকে 25 টাকার ঘরে যাবে, এবং এটাকেও একটা সময় পার করে ফেলবে আরডি ফুড। আরডি ফুড অ্যাকচুয়াল যে জায়গাটা সবসময় আমি দেখেছি এর আগে, বিশেষ করে আহ, এই যে 24 সালেও এটা এই 22-23 টাকা, 24 টাকার ঘরে ছিল। আর এর আগে, এরও আগে 34-35 টাকার ঘরে ছিল এই শেয়ারটা। আরডি ফুডটা একটা সময় দেখবেন যেটা 30 টাকার ঘরেও যাবে। এটাও মানে লং টার্মে এটা একটা প্লে রোল করা শেয়ার আরডি ফুডটা। এই শেয়ারগুলো আমি কেন আনি, যে আপনারা অন্তত পুঁজি হারাবেন না, প্লাস এটা কেনা বেচা আপনারা সবসময় একটা প্রফিটের মধ্যে থাকবেনই, কেনা বেচা প্রফিটে থাকবেন। আরো মজার বিষয় কথা বলি, আমি আরডি ফুডটা 19 টাকা 50 পয়সা থেকে কিনে অন্তত না হলে 5-7 বার প্রফিট নিছি, 5-7 বার প্রফিট নিছি। যতবার সে উপরে যায় আমি সেল দেই, যতবার নিচে আসে আমি কিনি। আজও সম্ভবত বসাইছি, পাই নাই। গতকালকে আমি কিনেছি, এর আগের দিন কিনেছি, আবার এর আগে কিছুদিন আগেও আমি এই 21.90, 21.70, 21.50-এও সেল দিয়েছি। এই কিনা বেচা অন্তত না হলে 8-10 বার, 5-7 বার আমি প্রফিট নিয়েছি। এ পপি আপার কোডেও কিনেছিলাম, বিক্রি করেছি মনে হয় 2 বার। এগুলা বেস যদি থাকে, আপনাকে চারিদিকে ঘুরতে হয় না, এগুলো চারিদিকে ঘুরতে হয় না, কয়েকটা স্টক থেকে আপনি বেশ বেশ ভালো রিটার্ন পেতে পারেন। আচ্ছা, এরপরে আরো কিছু শেয়ার। আচ্ছা, এবার আসেন কেডিএস এর কথা। কেডিএসটা নিয়ে একটু আলোচনা করি। দীর্ঘ সময় যাবত এখনো পর্যন্ত সে তার গন্তব্য যাচ্ছে না, কিন্তু পজিশন ফুল নিয়ে রাখছে, পজিশন ফুল নিয়ে রাখছে। আগামী সপ্তাহে ইউনুস আলী ভাই, ডক্টর ইউনুস আলী ভাই চলে আসছে। ডক্টর ইউনুস ভাই, আরে ভাই, এত বড় অকৃতজ্ঞ জাতি আমরা। এই যে 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস সাহেবের মতন একজন ভদ্র মানুষ সুষ্ঠু সুন্দর নির্বাচনটা দিয়ে চলে গেলেন, তাকে একটা সংবর্ধনাও দিলেন না কেউ। জাতি আমরা বেঈমান জাতি, অনেক বেঈমান জাতি আমরা। আজকে ক্ষমতাটা, উনিও চলে গেলেন, নির্বাচিত সরকার আসছেন, আর আমরাও দেশের তামাশা দেখছি। একটা আহ, এই গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হয় গভর্নর, তো আমরা কতটা গর্ধব। একটা প্যারালাইসিস রুগী হয় এমপি, আমরা কতটা অভাগা জাতি। দুঃখ লাগে রে ভাই, দুঃখ লাগে। তো এখন এই কেডিএস এর বিষয়টা বলি। এই কেডিএসটা দেখেন, এইটাও সেম, এইটাও সেম। পপি আপা আছেন, অনেকে আছেন আমার সাথে, তখন আমরা ঠিক অগাস্ট মাসে এই টাইমটাতে
এই বোরহান ভাই মনে আছে কথাটা? বোরহান ভাইও কিনছে, বোরহান ভাইও লাভ করছে। আমার আলোচনায় বোরহান ভাইও লাভ করছে। এই বোরহান ভাই, আমি, পপি আপা সহ আরো অনেকেই তখন এই দিনটাতে বলছি যে কেডিএসটা ভালো হবে। পরের দিনে এই 42-43 টাকা চলে গেছিল, সেখান থেকে আবার কারেকশন দিচ্ছে, আবার উঠছে। এ উঠার আমাতে 53 গেছে। আমরা প্রফিট নিয়েছি 47 টাকা, সম্ভবত 48 টাকার ঘরে, তাই না পপি আপা? আমরা এই জায়গায় একবার প্রফিট নিয়েছি, নেওয়ার পরে যখন আবার এটা প্যাটার্ন তৈরি হয়েছে, প্যাটার্ন তৈরি হওয়ার পরে আমরা আবার 48 টাকা, 47, 90, 48-এর দিকে আবার এন্ট্রি দিছি। ম্যাচিউর ডেট 3 দিনের মাথায় 53 টাকা 60 পয়সা 50 পয়সা উঠছিল, বাট সেল করি নাই আরেকটু উপরে যাওয়ার জন্য। তো আটকা পড়ার পরে আমরা আজও অবধি সেই শেয়ার সেল করি নাই, বরঞ্চ এটাকে অ্যাভারেজ করে প্রাইসটা মিনিমাইজ করে ফেলেছি। মিনিমাইজ করার পরে অনেক অনেক কোড থেকে আমরা এগুলা প্রফিটও নিছি। যেমন কিছু কোডে 42-43-এ আনছিলাম, এই যে যখন এটা 37 টাকা নামছিল, 38 টাকা নামছিল, তখন অ্যাভারেজ করে এটাকে আমরা 42-43-এ এনে এখানে আমি প্রফিট টেকিং করে উইথ প্রফিট। এখনো কিছু শেয়ার আছে যেগুলা 43-এ আছে, কিছু 44-এ আছে, কিছু 45-এ আছে, কিছু এই শেয়ারটাতে আমরা 10% ডিভিডেন্ডও খাইছি, 10% স্টক ক্যাশ ডিভিডেন্ডও খাইছি। খাওয়ার পরে আমাদের যে অবস্থান আছে, আমরা যদি এইখানেও সেল করি আমাদের লস নাই। কেন লস নাই? আমাদের ক্যাশ ডিভিডেন্ডটা আমরা উপভোগ করছি। যেই টাকাটার মানে গেইনারের জায়গাটা, সেটা আমাদের চালান অলরেডি আছে এই 42-43-এ। এইটাও আপনাদেরকে বলি, এটাও যদি না, এটাও যদি বলি আপনাদেরকে, এই শেয়ারটাও আপনারা এই কিছুদিনের ভিতরে হয়তো নেক্সট উইকে 47-48 টাকার ঘরটাতে পাবেন, এটা নিশ্চিত থাকেন। কেননা কেডিএসও একটাই বাংলাদেশের সুনামধন্য কোম্পানি, এবং খলিল সাহেবের যে কোম্পানি, কেডিএস অ্যাক্সেসরিজ, কেডিএস স্টিল, কেডিএস টেক্সটাইল, তারপরে আপনার এই প্রগতি লাইফ, এটা কিন্তু ওনারাই এটার অনারশিপ বহন করেন। সুতরাং এই জায়গাতে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আবার আসেন কিছু শেয়ার, মনে করেন একটা ফান্ডামেন্টাল শেয়ার ছিল আপ্তাবটর। আচ্ছা, বিডি ফাইন্যান্সটা দেখায়। বিডি ফাইন্যান্সটা বারবার বলতেছেন আলমগীর ভাই, বিডিএফ। ফ্যাক্ট ডিলটা খুবই স্লো একটা আইটেম রে ভাই, এটার ব্যাপারে আমি বারবার আপনাদেরকে বলেছি। আমার আরেক মিজান ভাই, এই যিনি আছেন উনি না, আরেক মিজান ভাইয়ের একবার এই ফ্যাক্ট ডিলে 7 লাখ টাকা লস দিছে, দিয়ে আসছে। যাক আলহামদুলিল্লাহ, রিকভারি তো অনেকটাই করে দিলাম ওনার, ওই মিজান ভাইয়ের বেশ ভালো রিকভারি করে ফেলেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ওনার 7 লাখ টাকার মধ্যে আমি একটু খাতাটা চেক করে বলি, আলহামদুলিল্লাহ যে টাকা লস করে আসছেন আমার কাছে, তো মিজান ভাইয়ের 53 কোড, দেখুন, একটু সচেতনভাবে ব্যবসা, যদি আপনি এখানে ব্যবসা করেন, আপনাকে এখানে অন্তত পক্ষে লসের চেয়ে পুঁজি সেভ রেখে আপনি এখান থেকে কিছু আর্ন করতে পারেন। যদি আপনি বাজারটাকে রিড করতে পারেন, বাজারটাকে শিখতে পারেন, তাহলে আপনার পক্ষে সম্ভব। এছাড়া লাফালাফি করে এদিক থেকে ওদিক দৌড়াবেন, কোনো কাজ হবে না। তো এই যে মানে যখন থেকে আসছেন, ধীরে ধীরে যে এই যে রিকভারিটা করে ফেলছি অনেকটা, এটা তো শুক্রিয়া আল্লাহর কাছে যে ওইখানে বসে থাকলে এই ফ্যাক্ট ডিল 14 টাকা বিক্রি করছে, 14 টাকার মধ্যে পড়ে আছে এখনো, এখনো ওই ঘরটাতে পড়ে আছে। তো বসে থাকলে কি হইতো? কোনো লাভ হইতো? তার চেয়ে বরং যে ওইখানে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে এ পর্যন্ত প্রায় 2 লাখ টাকার মতন উপরে রিকভারি করে ফেলছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে এইভাবে আপনারা যদি একটু বুঝে শুনে করতে পারেন, রিটার্ন এখান থেকে রিকভারিটা কোনো ব্যাপার না। কিন্তু আপনাকে ওই যে বস্তা পচা শেয়ার নিয়ে বসে থাকা, কালকে একজনে বলতেছে সব বস্তা পচা বলবেন না ভাই, যেটা বস্তা পচা বস্তা পচাই, ওইটা যদি 100 টাকাও যায় সেটা বস্তা পচা। যেটা বন্ধ কোম্পানি নিয়ে প্লে রোল করবে, যেমন ঢাকা ডাইং বন্ধ, এটা যদি 100 টাকা নয় এটা বস্তা পচাই, তাই না? রাইট বোরহান ভাই, আসলে আমরা ওই যে আমরা এই একটা কবিতা আছে না, হীরা ফেলে কাশ তুলে, এরকম ভুলে গেছি কবিতাটা, কিন্তু আমরা
হীরা চিনি না, আমরা কাঁচ চিনি, চকচক করে কাঁচ, সেটাই চিনি, কিন্তু হীরা আমরা চিনতে পারি না। তো এবিডি ফাইন্যান্সটা, আলমগীর ভাই, একটা ভালো ক্যান্ডেল আজকে আহ, দেখছি। তো ফাইন্যান্স সেক্টর যেহেতু মাত্র গেল কি, ইন্স্যুরেন্স সেক্টর গেছে, ব্যাংক সেক্টর গেছে, ফাইন্যান্সের মধ্যে ওই দুর্বলগুলা ইয়ে হয়েছে, এটা একটু আপে যাবে আশা করা যায়। তো যদি যায় আপনার, যদি যায় তাহলে কিন্তু আলমগীর ভাই 1-1.5 টাকার একটা গ্যাপ, ওই যে আমাদের অল্প পুঁজি অল্প রুচি যে জায়গাটা, 1-1.5 টাকার একটা গ্যাপ পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, পপুলার লাইফটাও, পিওপিইউ, আমরা এইটা থেকেও আমরা প্রফিট করেছি, যতগুলো স্টক থেকে খুব সুন্দর সুন্দর জায়গা থেকে ধরেছি, প্রফিট নিয়েছি। পপুলার লাইফটা একটা গেম অলরেডি দিয়েছে, বাট এখন যেখানে আছে, এখন এই মুহূর্তে যে জায়গা আছে, আর একটু যদি নামে, এটা 50 টাকার ঘরটাতে একটু যদি টাচ করে, বা এই জায়গাটাতে বাউন্স ব্যাক একটা আসে, তবে একটা কথা বলি, পপুলার লাইফটার প্লে রোলের জন্য আবারও সামনে টাইম আসতেছে, শুধু পপুলার লাইফটা, লাইফ সেক্টরের কিছু টাইম আসতেছে সামনে। এইখানে পপুলার লাইফটা এখান থেকে হয়তো বা অল্প কিছু নিচে আসতে পারে, কত আছে, 50 টাকা 60 পয়সা। আহ, হয়তো বা 50 টাকা 20-30 পয়সা এসে বাউন্স ব্যাক করলে এটা আবার উপরে যাবে, তবে এবার নেক্সট রাউন্ডে পপুলার লাইফটাও ভালো একটা রিটার্ন দিবে, একটু যদি ধৈর্য রাখা যায়, বিশেষ করে এপ্রিলের দিকে এটার একটা ভালো রিটার্ন দিবে, 60-62 টাকার দিকে যাবে এই শেয়ারটা, 60-62 টাকার দিকে যাবে এই শেয়ারটা, এটা নিশ্চিত থাকতে পারেন। এবং আরো উপরেও যেতে পারে এই শেয়ারটা, আরো উপরেও যেতে পারে, পপুলার লাইফে একটা সময় 80-90 টাকার ঘরেই থাকতো। আচ্ছা, ঢাকা ডাইং বন্ধ, এটা আমি জানি, এটা ঢাকা ডাইং মাঝখান দিয়ে 2021 সালে ওই যে শিবলুর উভয়তার আমলে যে চালু করা হয়েছিল, এটা নিজেরা, তো যখন চালু করেছিল তখন এটা ওই যে ওই চালুর টাইমে যে আচ্ছা, ওই যে ইন্ডিয়ান একটা ইয়ের মধ্যে দেখছি, ছবির মধ্যে, যে চালু আছে কিন্তু চলে না, এরকম আর কি বিষয়টা। চালু তো আছে, ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির মেশিনপত্র আছে, এগুলা ওইটুকুই পর্যন্ত দিয়ে, কায়কোবাদের কবিতাটা, হ্যাঁ, ভুল ভেঙে দাও। তো সেই জায়গাতেই এই আহ, চালু থাকলে ওই যে লিস্টের মধ্যে উঠায় নাই চালু আছে কিভাবে, কোনো মতে লক্ষ্যচক্কর করে এটা জাস্ট নামে মাত্র দেখাচ্ছে, কিন্তু ওইটা ফ্যাক্টরিটা কার্যকরী না, ওইটা প্লে করার জন্য এটা করেছে। আচ্ছা, তো এখন পপুলার লাইফটা সেম, একটু সময় দিলে যাবে। আচ্ছা, এসপিসিএল এর কথা বলতেছেন, এ- একটা আপনারা এই প্যাটার্নগুলো ধরতে পারেন কিনা জানি না, আমি আমি কিন্তু আপনাদেরকে শিখাই বলি, এসপিসিএল একটা ধাপের পর একটা ধাপ যখন স্ট্রং দাঁড়িয়ে যায়, তখন কিন্তু, জি ভাই, এখন এসপিসিএল এর কথাটা, ফুলজার ভাই ধন্যবাদ। তো এসপিসিএল এর কথাটা বলি, আমরা এই এসপিসিএলটাও সেপ্টেম্বরে কিনছি, প্রফিট করছি, করার পরে আটকা পড়ছি, আবার নিচে আসছে, এভারেজ করছি, এই পর্যন্ত, এই পর্যন্ত আমি এসপিসিএল থেকেও অন্তত 4-5 বার প্রফিট করেছি, 4-5 বার। আমার তো চারিদিকে দৌড়তে হয় না রে ভাই, এত সুন্দর সুন্দর ভাবে আমি প্যাটার্ন ধরে ধরে বাই সেল করি। কত, এই এসপিসিএল থেকেও 4-5 বার প্রফিট করছি ইভেনচুয়ালি, আমার কাছে আজও অবধি, আমি আজকেও কিনছি এসপিসিএল। ভাই, অনেকে বলেন যে বলবেন মানে এই, আমি যা কিনি বলি, ওপেন সিক্রেট বলি, এখানে গোপনীয়তার কিছু নাই। অনেকে আছে গুপ্তধন দেয়, আর ওই লোকের গুপ্তধনের, আমার রানা ভাইয়ের গুপ্তধন শুনে মনে হয় আমাদের প্রিয় বর্তমান যেই প্রধানমন্ত্রী আছেন তিনি গুপ্ত গুপ্ত করছেন, মনে হয় রানা ভাই এটার জন্য দায়ী, রানা ভাইয়ের ধরে আমাদের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাইতে হবে, এই লোক আপনার আগে গুপ্ত, গুপ্ত শব্দটা ব্যবহার করছে আমাদের এই ফেসবুকে, গুপ্ত আইটেম দেয় রানা ভাই। মজা করলাম রানা ভাই, আপনার আপনার গুপ্তধনের কথা বলে মনে পড়লো। তো গুপ্তধনের কোনো বিষয় না, আপনারা দেখবেন ইন্ডিয়ান চ্যানেলগুলোতে বা বিভিন্ন জায়গায় এই যে গ্রাফিক্যাল যে হিসাবগুলো, হিস্ট্রিগুলো শিখায়, বা এখানে এই বাজার মানি ফ্লোর উপরে চলে। আমি বললে বাজার পড়বে, বা আমি বললে বাজার উঠবে, এমন কোনো বিষয় না। আমি আলোচনা করলে
এটা আমি 17 বছর যাবত দেখছি। ভাই এই একটা আইটেম আছে, কারণে বললেন না, এটা বললে কিন্তু ফ্লাশ হয়ে গেলে আর প্লে করবে না, এই জাতীয় গল্প গুজবের অভাব নাই এই বাজারে। এম আই রাইট? আপনারা বলেন এটা ঠিক কিনা, চিল্লা এখন ঠিক কিনা? এই যে গুজব গুজব কথাবার্তা, মানে হাস্যকর কথাবার্তা, যখন বুঝতে পারছি সব কথাগুলোই হাস্যকর এবং ফিডিং বাজির একটা চিন্তা ভাবনা। তো এসপিসিএল এর কথাটা যেটা বলতেছি, পার্ট বাই পার্ট যখন একটা ভলিউম হয়ে যায় বা এক জায়গায় গিয়ে ইনভেস্টমেন্ট ঢুকে যায়, স্মার্ট মানি ঢুকে যায়, সেটা কিন্তু আপ এন্ড ডাউনে যত উপরে গিয়ে স্মার্ট মানি, যেমন ধরেন এই শেয়ারটা যখন আমরা যখন এর আগের বার, এটা সেপ্টেম্বরের ঘটনা, অগাস্টের ঘটনা, আমরা এই ঠিক সম্ভবত 45-46 টাকার এই জায়গাটাতে কিনছিলাম, কেনার পরে আমরা 51 টাকা 50 টাকার লেভেলে বিক্রি করছি, 4 টাকা গ্যাপ নিয়েছি। পরে আবারও 51 টাকায় অল্প কিছু শেয়ার কেনার পরে এই শেয়ারটা নামলো কোথায়, 34, সম্ভবত 36 টাকা 50 পয়সা নামছে। নামার পরে এখানে আবার অ্যাভারেজ করলাম, করার পরে ধাপে ধাপে কয়েকবার প্রফিট নিলাম। একবার মনে আছে আপনাদের 53 টাকা আমি সেল করেছি। 53 টাকা সেল করার পরে একজনে বলছে এটা 55-56 গেছে, তখন বলছে যে ভাই এটা তো গেছে, আপনি বলছেন যাবেন না। আমি বলছি যাবে না এই কথা বলি না, আমি কিনবো যদি 58 টাকায় গিয়ে সে যদি আবার স্ট্রং সাপোর্ট নিয়ে নেয়, তাহলে সেইখানে আমি ঢুকবো। বাট ঢুকে নাই, নামছে কোথায় আবার এই 42 টাকা কততে নিছি, যখন নামছে তখন আবারও কিনছি, আবারও কিনে আবারও এই 50-51 লেভেলে সেল দিছি। দেওয়ার পরে আবার নামছে। ভাই কিনা বেচার মধ্যে কি যে মজা, কি যে মজা। ইনশাল্লাহ রুহুল আমিন ভাই, ভাবি বাচ্চা সহ আসবেন আপনারা, আপনি আসবেন, নিলয় ভাই আসবেন, ফ্যামিলি সহ আমরা আছি, ফ্যামিলি সহ অনেকে আসবেন। তো এই যে এসপিসিএল এখন যে জায়গা আছে, এখানে একটা স্মার্ট মানি, খুব স্মার্ট মানি ঢুকছে। তো যেহেতু স্মার্ট মানি ঢুকছে, সেহেতু এখানে আপনাদের একটা নির্ভয় থাকা যায়, কোনো ভয়ের জায়গা নাই এই এসপিসিএল যে জায়গা। আপনাকে একটু যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমি এইবারে বলেছি যে এইবার যে প্যাটার্ন তৈরি হয়েছে এবং এসপিসিএল এর যে ইপিএস ডিভিডেন্ড সবকিছু মিলিয়ে এই শেয়ারটা নেক্সট রাউন্ডে এইগুলা সব ব্রেকআপ করে সে চলে যাবে এই জায়গাটাতে। আপনাদেরকে দেখায় কোথায় যাবে, প্রিভিয়াস হিস্ট্রিতে দেখবেন এটা সেই 70-71 টাকার দিকে চলে যাবে, 70-72-75 লেভেলটাতে চলে যাবে। কোনটা? এসপিসিএল। তাহলে আপনার যে ফান্ড আছে, আপনি যে বিনিয়োগ করেন, এই বিনিয়োগটা যদি আপনি কয়েকটা স্টকের ভিতরে হিসাব করে, বেশি না, 3-4-5টা স্টকের ভিতরে যদি হিসাব করে বাই অ্যান্ড সেলের মধ্যে থাকেন, তাহলে তো আপনার এখানে টাকার বন্যা হয়ে যায়। শুধু বুঝে বুঝে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। দেখেন কত সুন্দরভাবে, কত সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝায় বুঝায় বলি, এরপরও যদি আপনারা লাভ না করতে পারেন, এটা তো দুর্ভাগ্যজনক বিষয়। হ্যাঁ, রবিবারের ইন্ডেক্স দিয়ে বলবো, ইন্ডেক্সটা এখন তেমন একটা বেশি বৃদ্ধি পাবে না, একটা জায়গায় সাইডওয়েজ রেখে রেখে স্টক বাই স্টক দেখবেন যে প্লে চলতেছে, স্টক বাই স্টক প্লে চলতেছে। আর যেটা একবার উঠছে, ভালো একটা গ্যাপ হয়েছে, ওটাতে আর থাকা উচিত হবে না। আচ্ছা, মুন্নু ফেব্রিকের কথাটা এক ভাই বলছেন, দেখেন এটার ব্যাপারটাও বলি আপনাদের। এই মুন্নুটা কিন্তু আমি 18 টাকা 19 টাকার ঘরে আপনাদেরকে একবার 20 টাকা 40 পয়সায় বলছি 3 দিনের মাথায়। সম্ভবত এই দিনটাতে 3 দিনের মাথায় 22 টাকা না 21 টাকা 90 উঠছিল, খুব সম্ভবত। আহ, এই দিন এটা এই যে জানুয়ারি 6 তারিখের দিকে। তো উঠার পরে এখানে কিছু প্রফিট টেকিং হয়েছে, পরবর্তীতে আবার যখন নামছে, আমি 20 টাকা থেকে 19 টাকা, এই যে 30-40 পয়সা 50 পয়সা যখন আসছে, হিউজ কোয়ান্টিটি কিনছিলাম, হিউজ কোয়ান্টিটি কেনার পরে এটা ইউটার্ন, ওই যে গভর্নমেন্ট ইলেকশন আসবে, গভর্নমেন্ট হবে, বিএনপি শেয়ার, এটা বলে বলে এটা এখানে মোটামুটি একটা ফিডিং দিছে। এই মুহূর্তে যেটা হচ্ছে, এখানতে একটা ঝুঁকিপূর্ণ জায়গা এই মুন্নু ফেব্রিকটা, ইপিএসটা একটু খারাপ, এইটা একটু ঝামেলা আছে। ফুলজার ভাই, বিবিএস ক্যাবলের ব্যাপারটা আমি যতটুকু জানি, ফ্যাক্টরিটা বন্ধ, এখন রানিং করছে কিনা এটা আরো 4-5 মাস আগের ঘটনা, বিবিএস ক্যাবলটা। তবে বিবিএস ক্যাবল তো ভালো কোম্পানি, এটা ক্যাবল কোম্পানি। এই প্যাটার্ন ট্যাটার্ন সবই সুন্দর আছে, একটা রিটেস্ট হয়েছে, এখানে একটা রিটেস্ট হয়েছে, আজকে একটা রিটেস্ট হয়েছে। তো এখন বিবিএস কেবলটা অনেক নিচে নামছিল, মাসাল্লাহ বেশ ভালো একটা রিকভারি করছে। বিবিএস কেবল এমনি ভালো কোম্পানি। এই বিবিএস কেবল এক সময় 70 60 70 টাকা 50 টাকা, 50 টাকা একবার, 53 টাকা একবার আমি নিজেও কিনেছিলাম এই বিবিএস কেবলটা। তো এখন যেটা
ওদের কোম্পানিতে হয়তো ফ্যাক্টরিতে একটু বন্ধ ছিল আমি যতটুকু জানি। ওই এলাকার কিছু ভাইয়েরা আমার ওই লাইভ দেখতো তখন বলতো। তো এখন আবার চালু করেছে কিনা ঠিক আমি জানি না, কিন্তু প্যাটার্নটা ভালো। প্যাটার্ন যেটা ভালো, এবং আহ, মনে হচ্ছে এটা এইখানে যদি একটু স্টে করতে পারে, আজকে যেটা রিটেস্ট করেছে এটা যদি টিকিয়ে ধরে রাখতে পারে ফুলজার ভাই, এই শেয়ারটা 1870-80-র দিকে গেলে আবার সাপ্লাই চলে আসবে। সাপ্লাই চলে আসবে। আজিজ পাইপ, আজিজ পাইপটা গতকালকের ভলিউম আজকের রিটেস্ট একটু স্লো যেতে পারে। এটা এই যে উপরে সাপ্লাই দেখেন, বিবিএস আর এটা একটু পার্থক্য আছে প্যাটার্নের মধ্যে। বিবিএস এর উপরে কোনো সাপ্লাই নাই 1870-80-র আগে, আর এইটার কিন্তু সাপ্লাই অলরেডি আছে। এইটা আগামীকালকে গতকালকে এটার মোটামুটি একটা ভলিউম গেছে, আজকে ডেলিভারিটা চমৎকার ভাবে দিয়েছে। হয়তোবা আর একটু উপরে যেতে পারে, সেটা হচ্ছে 57, আছে কত 55। আগামীকালকে আগামী রবিবারে হয়তোবা এটার বাকি সাপ্লাইটা চলে যেতে পারে। এখনো বন্ধ। এই যে মোস্তাফিজুর ভাই এই যে উনি 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 সম্ভবত এর আগেও বলছেন ফুলজার ভাই, আপনার বিবিএস কেবলটার কোম্পানি বন্ধ এখনো। এখনো বন্ধ, যেহেতু বাজারের একটা প্লে রোলের মধ্যে পড়ে গেছে। তো তো একটু সতর্কতা অবলম্বন করাটা উচিত। বিবিএস কেবলটা বন্ধ আছে। এই যে দেখেন লাইভ করলে কতটা সুবিধা, আমরা কতটা উপকৃত হই, এক ভাইকে যে সহযোগিতা করি। আজকে এই যে ফুলজার ভাই বিবিএস কেবলের খবর জানতে চাইছেন, আরেক ভাই মোটামুটি এটা আহ, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোম্পানিটা এখনো বন্ধ। মোস্তাফিজুর ভাই অবশ্যই জেনে শুনেই বলেছেন। তো ওটা বন্ধ আছে। আমরা একটা নিউজ পেয়ে গেলাম যে বিবিএস কেবলটা বন্ধ। তো আমাদের জায়গা থেকে আমাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত। আচ্ছা, টেকনোডাগের ব্যাপারটা কালকে বলছিলাম যে ভালো অবস্থানে আছে। দেখি কি হয়েছে আজকে। টেকনোড্রাগ হিস্টোগ্রামের বার বলছে আলমগীর ভাই একটা ইউটার্ন আসবে। একটা ইউটার্ন আসবে, এবং ইউটার্নটা এইদিকে এই ক্যান্ডেলটাকে যদি কভার আপ করতে পারে, খুব সম্ভবত বেশি একটা না, 33 টাকা, 33 টাকা 20, মানে 2 টাকার একটা গ্যাপ পাওয়া যাবে আলমগীর ভাই। 2 টাকার একটা, 2-3 টাকার একটা গ্যাপ পাওয়া যাবে। এখনো ভলিউমটা বড় ধরনের কোনো ভলিউম আসে নাই। মুভিং অ্যাভারেজের উপরেও আছে। হিস্টোগ্রামের বারটা হালকা হয়েছে। আগামীকালকে আগামী রোববার এটা একটা ইউটার্ন আসবে, ভালো একটা ইউটার্ন আসবে। ভলিউম দিকে খেয়াল করে হয়তো বা 33, 20, 30 এই লেভেলটাতে গেলেই সাপ্লাইটা আসবে। আচ্ছা, হার্ডি ফুড নিয়ে বলেছি, হার্ডি ফুড নিয়ে টেনশন নাই। আমি বললাম না হার্ডি ফুড কালকেও আজকেও বাই বসাইছি, পাই নাই। গতকালকে কিনছিলাম সম্ভবত একটা করে পাইছিলাম মনে হয় সম্ভবত। আচ্ছা, আহ, কোন একটা শেয়ার জানি চিন্তা করছিলাম। আচ্ছা, বারাকা পাওয়ার নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা আহ, করতেছেন। বারাকা পাওয়ারটাও কিন্তু বন্ধ। বারাকা পতেঙ্গা, বারাকা পাওয়ার একই মালিকের, কিন্তু এটা রিওপেনের জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে রেখেছেন। রিওপেনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন। বারাকা পাওয়ারের হিস্টোগ্রাম প্লাস সবকিছু মিলিয়ে ঝিলিয়ে এটাও পজিশন নিয়ে ফেলেছে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। বারাকা পাওয়ারটা আপনাকে পয়সা দিবে এই মুহূর্তে, যারা ইনভেস্ট ঢুকবে, যারা আছেন তারা তো প্রফিট কয়েকবারই করেছেন। এটাও আমরা একদম বটম থেকে ধরে বের করে আনছিলাম। তো বারাকা পাওয়ারের এদিকে উপরেও গ্যাপ আছে, মানে এই গ্যাপগুলো ফিল আপ করতেও টুডে টুমোরো সে উপরে যাবে কোনো একটা সময়। এটা 10 টাকার ঘরটাতে ওই যে তাল্লুর মতন, তাল্লু বারাকা এগুলা 10 টাকার দিকে যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে আছে। রেডি হয়ে আছে। আচ্ছা, ইবনে সিনা। ভাই, বিএনপি আর আওয়ামী লীগের শেয়ার, বিএনপি আর জামাতের শেয়ার যারা কিনছে তারা চোখে আঙুল দিয়ে কাঁদতেছে এখন। তো বিএনপি শেয়ার ক্ষমতা আসার কারণে এখনো কিছু কিছু শেয়ার ধরে রাখছে, কিন্তু জামাত বেচারা ধরা পুরা। জামাতের শেয়ার যারা কিনছে তারা ধরা। তো এই ইবনে সিনাও ওই গুজবের কারণে, এই গুজবে গুজবের শেয়ার কিনলে যে কি বিপদ হয় এই দেখেন ভাই। এটা দেখেন, এই গুজবের শেয়ার কিনলে, সিঙ্গারার কথা কালকে আলোচনা করছি, বারবার আলোচনা একই জিনিস করলে খারাপ দেখা যায়। আলহাজ,
আলহাজটা আলহাজটা একটু ভালো পজিশন আসছে, ইউটার্ন দেখাচ্ছে, হিস্টোগ্রামের বারটাও আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো আলহাজ যদি যায় আহ, এই 140-42-এ গেলে সাপ্লাই চলে আসবে আলহাজটা। আলহাজটা 140-42 টাকায় যাওয়ার সম্ভাবনা আছে। একটা ইউটার্ন আসছে তো, এখান থেকে 5-7 টাকা, 7-8 টাকা, 10 টাকার ঘরে একটা ইয়ে দিবে, রিটার্ন দিতে পারে। আচ্ছা, সিনো বাংলা, সিনো বাংলা দুই তিন ধাপ প্রফিট নেওয়া নিছি এখনো, আবারও এন্ট্রি দিয়ে বসে আছি সিনো বাংলাটাতে। সিনো বাংলাটাও ভালো, অবস্থান ভালো আছে। এটাও একটা আজকে একটা রিটেস্ট করছে, আজকে রিটেস্ট করছে, বাউন্স ব্যাক আসবে। এই শেয়ারটা কিন্তু অলরেডি অলমোস্ট কাছাকাছি চলে আসছে, 54-55 লেভেলে যাবে কোন একটা দিন। দেখবেন যে এখনো কিন্তু এই যে ভলিউমের যে জায়গাটা, এই জায়গাটা এখনো পারফেক্ট আছে। এখান থেকে একটা জায়গা শক্ত অবস্থান হচ্ছে 51, এখন 51-তে ভালো একটা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, এমডি ইকবাল ভাই। তো এই সিনো বাংলাটাও এখান থেকে মোটামুটি ভালো একটা ভলিউম টলিউম নিয়ে এই জায়গাটাতে বেশ ভালো কালেকশন করে ফেলেছে 47 এর ঘরটাতে। এখন আবার 49-50-এ খুব ভালো একটা স্ট্রং সাপোর্ট নিয়ে নিয়েছে। তো এটাও যে কোনো মুহূর্তে ইউটার আসলে এই শেয়ারটা আপনার আহ, 55, তো মিনিমাম 55-50 আছে, এর উপরেও আছে। এটা আরো যাবে কারণ শেয়ার সংখ্যা কম। যাক, অনেকক্ষণ হয়েছে দেখেন, কথা বলতে বলতে 7 মিনিট ওভার হয়ে গেছে। তো আজকের আলোচনা এখানেই। আগামীকালকে আমাদের প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যারা আছেন আসবেন অবশ্যই। দেখবেন আমরা এখানে সবার একটা সম্মিলিত একটা আহ, আমাদের মেলবন্ধন হবে, আলোচনা হবে, প্লাস কিছু বাজার সম্পর্কে সরাসরি আপনাদের উপস্থিতিতে কিছু দিক নির্দেশনার কথা বলা হবে, এবং আমাদের করণীয় এবং কি কি করার সেটা তো আলোচনা হবে। সেটা আপনারা ভিডিওতে দেখবেন, যারা উপস্থিত হতে পারছেন না, যে ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই দেখবেন, খেয়াল করবেন। আর আমরা যদি আমাদের এই জায়গা থেকে, একটু শিক্ষামূলক জায়গা থেকে যদি বুঝে শুনে আমরা ইনভেস্ট করি, এবং অবশ্যই আমাদেরকে যে কোনো স্টকে ইনভেস্ট করার আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কষ্টার্জিত টাকাটা আমি কোথায় ইনভেস্ট করছি। আমি জুয়া খেলতে আসি নাই এখানে, আমি এখানে কোনো গেমলিং খেলতে আসি নাই। আমি আসছি এখানে আগে আমার পুঁজি সেভ করে আমি 2টা পয়সা রুজি করার জন্য। সুতরাং জুয়ারির শেয়ারের যদি ঢুকে আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হন, সেটার জন্য দায় এই বাজার না, সেটার জন্য দায় কোনো আহ, সরকার বলেন বা বিএসসি বলেন বা ডিএসসি বলেন, এরা কেউই দায়ী হবে না। আর এটা নিয়ে আন্দোলন করলেও কোনো ফল পাবেন না আপনারা। সুতরাং একটা স্টকে যদি আপনি ভালো স্টকে ফান্ডামেন্টালে ঢুকেন, আপনাকে ক্যাপিটাল গেইন না দিলেও আপনাকে ডিভিডেন্ড গেইনও আপনাকে দিবে। যেগুলো আমরা ডিভিডেন্ড গেইন, যেমন উপজেলা যারা ইউনাইটেড পাওয়ারে যারা ডিভিডেন্ড খেয়েছেন তারা গেইনার, আমরা এসপিসিএল এর ডিভিডেন্ড খাইছি গেইনার, আমরা কেডিএস এর ডিভিডেন্ড খাইছি গেইনার। তো এইসব শেয়ারের ডিভিডেন্ড খাইলেও আপনাদের ক্ষতি নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামীকালকের প্রোগ্রাম তো হবে, সেখানে দেখছেন হয়তো বা কালকেও। কালকে তো আর লাইভ, শুক্রবার শনিবার একটু রেস্টের বিষয় আছে। তারপরেও এই টাইমটাতে কিছুটা সময় যদি কিছু স্টক নিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড দিতে পারি, এটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।